ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তার সাথে কিন্তু কালকে এফসি ওমেন্স কাপের কিন্তু প্রথম ম্যাচ ছিল, সেই খেলারও রিভিউ দিয়ে দেবো। ইন্ডিয়া জেতা উচিত ছিল, তবুও জিততে পারেনি, ড্র করেছে প্রথম ম্যাচ। তো সেই নিয়েই কথাবার্তা বলবো। আর আপডেটস কিন্তু আছে, ট্রান্সফার কিন্তু এখনো চলছে, সেসব ট্রান্সফার নিয়েও কথাবার্তা বলবো। আর এখনো কেন জানি না ব্রাইটের ব্যাপারে জিজ্ঞেস করছে, তো সেই ব্যাপারেও কি বক্তব্য সেটা তো অবশ্যই বলবো। তো সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও, আর বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ ফলো করে নাও, রেগুলার আপডেটস কিন্তু ওখানেও আসতে থাকে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো প্রথমে রিভিউটাই হয়ে যাক, রিভিউটাই প্রথমে পুচের থেকে একটু শুনে নাও। তো কালকে এএফসি ওমেন্স কাপে 39 বছর বাদে কিন্তু ইন্ডিয়া আবার খেললো এবং খেলাটা তো দুটো টিমই ভালোই হয়েছে বলবো, কারণ দুটো টিমই কিন্তু কন্টিনিউ অ্যাটাক করে যাচ্ছিল। কিন্তু ইন্ডিয়া প্রচুর প্রচুর গোল মিস করেছে, মানে মনীষা, সন্ধ্যা, পিয়ারিজাদা, লাস্টে দানমাই গ্রেস, এরা এত মিস করেছে, না হলে কিন্তু অবশ্যই জেতা উচিত ছিল ম্যাচটা। আর ওদের মাত্র বলতে গেলে ইরান কিন্তু সেইভাবে সুযোগ বলতে দু তিনটে চান্স পেয়েছিল, তার মধ্যে একটা কিন্তু ক্রস বারে লাগে। ইরানের 17 নম্বর জার্সি যেই প্লেয়ারটা ছিল সেই কিন্তু খুব ভালো খেলছিল, এছাড়া 11 নম্বর আর 10 নম্বর এই তিনজন খুব ভালো খেলছিল। তো বাট সেরকম ওপেন চান্স পায়নি যেগুলো মানে ইন্ডিয়া পেয়েছিল, কিন্তু সেই মানে হয়তো এক্সপিরিয়েন্সের অভাব কিছুটা, হয়তো প্রথম ম্যাচ এত বড় ফরম্যাটে, সেখান থেকে হয়তো একটু নার্ভাসনেস থেকেই হয়তো সেই গোলগুলো ফিনিশ করতে পারেনি, না হলে কিন্তু জেতা উচিত ছিল। আর উল্টো দিকের ম্যাচটা ছিল চায়না এবং চাইনিজ টাইপের, তো সেটা থেকে চায়না কিন্তু 4-0 গোলে জিতেছে। তো সেইখান থেকে বাকি দুটো ম্যাচের মধ্যে কিন্তু অন্তত একটা ড্র, একটা জিততেই হবে, না হলে কিন্তু পরের রাউন্ডে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে ইন্ডিয়ার ক্ষেত্রে। তো একটা ড্র একটা জিতলেও কঠিন আছে, কারণ এই টিম যা আছে ইরান, যদি চাইনিজ টাইপের ইরানকে হারিয়ে দেয় সেই জায়গায় কিন্তু যথেষ্ট চাপ হয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু ইন্ডিয়ার অনেকটা কঠিন হয়ে গেল, কারণ এটাই কিন্তু ইজিয়েস্ট ম্যাচ ছিল ইরানের এগেনস্টে। আর বলতে গেলে পুরোপুরি ইন্ডিয়া ডমিনেট করে খেলেছে। তোমাদের স্ট্যাটস একটু বলে দিই, তাহলেই বুঝতে পারবে। টোটাল শট 24খানা মেরেছে ইন্ডিয়া, যার মধ্যে অন টার্গেট 5টা, আর ইরান মেরেছে 8খানা, যার মধ্যে অন টার্গেট মাত্র 2টো। পজিশন ইন্ডিয়ার 65%, ইরানের 35%। নাম্বার অফ পাসেস ইন্ডিয়ার 411, ইরানের মাত্র 238। তার মানে বুঝতেই পারছো পুরোপুরি ইন্ডিয়া খেলেছে, ইন্ডিয়ায় খেলে গেছে। ওই কয়েকটা কাউন্টারের আগে হালকা চান্স এসছে, একটাই ভালো এসেছিল, এটা হলো হেড করেছিল, কিন্তু ওরা ক্রস বারে লেগেছে। ক্রস বারে না লাগলেও ওটা আদিত্য চৌহান সেভ করেই দিত। ওই প্লেয়ারের নাম হলো 17 নম্বর জান্ডি, খুব ভালো খেলছিল। ওদের গোলকিপারের জন্যই কিন্তু বলতে গেলে বেঁচে গেছে। আর ইন্ডিয়া যা মিস করেছে কিছু বলার নেই, মানে একদম ইজি চান্স মিস করেছে, যেগুলো কিন্তু একদম গোল হয়। মানে গোলের চান্স অনেক এসছে, কিন্তু একদম 100% গোল হতে পারে এরকম চান্স কিন্তু এসছিল মোটামুটি 5 থেকে 6টা। শুরুতেই অনেক মিস, প্রচুর মিস। পিয়ারিজাদা মিস করেছে একটা ইজি চান্স। তার সবচেয়ে যেটা মিস করেছে সেটা হলো ইন্দুবাতি, একদম গোলের সামনে বল ড্রপ খাচ্ছে, সেটা মেরেছে বাইরে, ওটা তো মিস করেছে। কিন্তু তারপরে তখনই আর কি 4-5টা মিস হয়ে গেছিল। দাংমেই গ্রেস কিন্তু প্রথম থেকে খেলেনি, দাংমেই গ্রেস পরে খেলেছে, কিন্তু দাংমেই গ্রেস নেমেই একটা হেডে বল পেয়েছিল, গোলে রেখেছিল, ভালো হেড করেছিল। কিন্তু ফুল ক্রেডিট দিতে হবে ওটা ইরানের গোলকিপারে, মানে অসাধারণ সেভ, ওয়ার্ল্ড ক্লাস লেভেলের সেভ। কিন্তু ফলো করে ঠিক গোল লাইন থেকে কিন্তু বলটা হাত দিয়ে বের করে দেয়। আর তারপরেও একদম যখন শেষ হবে তার ঠিক 1 মিনিট আগে কিন্তু দাংমেই গ্রেস আরেকটা চান্স পেয়ে যায়, রাইট উইং দিয়ে ঢুকছিল, পুরো সামনে বল ড্রপ করছে, ওটা কিন্তু রিসিভ করার দরকার ছিল না, গোলে শুট করতে পারতো। রিসিভ করতে গেল, পেছন থেকে এসে ট্যাকেল করে বলটা নিয়ে কিন্তু বেরিয়ে গেল, নাহলে কিন্তু ইন্ডিয়া ইজি, বলছি তো, যা চান্স পেয়েছে ইজি 3-4 গোলে কিন্তু জিততে পারতো। কিন্তু ফিনিশিংটা খুবই বাজে ছিল, ওই জন্য কিন্তু জিততে পারেনি। কিন্তু বাকি কিন্তু সব ভালোই খেলেছে, মিডফিল্ডও ভালো খেলেছে, ডিফেন্স তো পুরো স্ট্রং ছিল, ডিফেন্স ঢুকতেই দিচ্ছিল, ডিফেন্স 4জন একদম ফুল স্ট্রং ছিল। কিন্তু ফিনিশিংটা যদি ইমপ্রুভ করতে পারে পরের ম্যাচগুলো কিন্তু জিততে পারে, কারণ চাইনিজ তাইপেই কিন্তু 39 র্যাঙ্কিং। আর চায়না কিন্তু জানোই, চায়নার ব্যাপারে আর কিছু বলার নেই আলাদা করে, দুটোই কিন্তু কঠিন টিম। তো দেখা যায় এর পরের ম্যাচ সোমবার আছে, তো অবশ্যই কিন্তু ইন্ডিয়ান ওমেন্স টিমের খেলাটা দেখো এবং সাপোর্ট করো। আর একটা বলি যে ইরানের কালকে একটা ব্যাড লাগ, একটা কিন্তু জেনুইন পেনাল্টি ছিল ফার্স্ট হাফে, তো ওটা রেফারি দেখেনি, তো সেই জন্য দেয়নি, নাহলে কিন্তু ওইখান থেকে ইরান কিন্তু গোল করে দিতে পারতো। তো পরের খেলাগুলো তো অবশ্যই দেখবো এবং কি পারফরমেন্স করে, কারণ কোয়ার্টার ফাইনালে গেলে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলার একটা সুযোগ আসতে পারে। তো এবার আসি বাকি আপডেটগুলোতে। তো তার মধ্যে বলি যে মুম্বাই সিটি এফসি কিন্তু দিয়েগো মরেসিওকে কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে, আর ইগর কাটাটাওকে কিন্তু অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে। সেই জায়গাতে দিয়েগো মরেসিওকে নিয়েছে, মানে ইগর অ্যাঙ্গুলো প্লাস দিয়েগো মরেসিও, মানে বুঝতেই পারছে স্ট্রাইকিং লাইনটা কিন্তু আরো স্ট্রং হয়ে গেল। যদিও আইএসএল এর জন্যই আপাতত দিয়েগো মরেসিওর সাথে কন্ট্রাক্ট করেছে, কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য ওর সাথে কিন্তু সেভাবে কন্ট্রাক্ট হয়নি। তো দেখা যাক দিয়েগো মরেসিও এসে কিরকম পারফরমেন্স করে। আর পুচের ফেভারিট প্লেয়ার কারাটাও চলে গেছে, ওই জন্য পুচের মনে খুব দুঃখ। কিন্তু ভালো একজন প্লেয়ারকে কিন্তু নিয়ে এসছে, মানে আলাদাই স্ট্রাইক ফোর্স বানাচ্ছে। এরপরে কি হবে সেটাই হলো দেখার বিষয়, কারণ অনেকদিন কিন্তু টিমগুলো রেস্ট পেয়ে গেছে, এবার হলো কিরকম খেলে সেটাই দেখার বিষয়।
তো এবার আসি বাকি আপডেটগুলোতে। তার মধ্যে বলি মোহামেডান স্পোর্টিং কিন্তু আই লিগের জন্য আবার কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে গতকাল থেকে, কারণ এতদিন রেস্টে ছিল, সব প্লেয়ারকে ছুটি দিয়েছিল, তো আবার কিন্তু প্র্যাকটিস শুরু, কারণ আই লিগ কবে শুরু হবে এখন অবধি কিন্তু কেউ যায় না। মোটামুটি ফেব্রুয়ারির মিডিলে মিটিং হবে এআইএফএফ এর, তারপরে কিন্তু সিদ্ধান্ত হবে যে আই লিগ কবে থেকে শুরু হতে চলেছে। আর উল্টো দিকে আইএসএল এর কিন্তু একের পর এক ম্যাচ পোস্টপন্ড হয়ে যাচ্ছে। আজকের যেই খেলাটা ছিল সেটাও কিন্তু পোস্টপন্ড হয়েছে, এবং মানে আগামীকাল নর্থ ইস্টের খেলা আছে চেন্নাইয়ের সাথে, সেটাতেও কিন্তু নর্থ ইস্ট কিন্তু প্রেস মিট করেনি, তো আশা করা যায় কালকের ম্যাচটাও হয়তো পোস্টপন্ড হয়ে যাবে। কিন্তু এটিকে মোহন মানে খেলা কিন্তু এবার হচ্ছে, কারণ অ্যানাউন্স কিন্তু করেছে যে 23 তারিখে ওড়িশার সাথে যে ম্যাচটা আগে পোস্টপন হয়েছিল সেই ম্যাচটা কিন্তু 23 তারিখে হবে, এরকমই কিন্তু অ্যানাউন্স করা হয়েছে। কারণ দুটো টিমেরই কিন্তু এখন সবাই সুস্থ হয়ে গেছে, অনেকদিন কোয়ারেন্টাইনে ছিল, তো এখন কিন্তু সবার আস্তে আস্তে নেগেটিভ রেজাল্ট আসছে, আর সবাই কিন্তু প্র্যাকটিসেও নেমে গেছে। এটিকে মোহনবাগানও ফুল দমে প্র্যাকটিস করছে, ওড়িশা এফসিও কিন্তু এই মুহূর্তে ফুল দমে প্র্যাকটিস করছে। সেই জায়গা থেকে আশা করা যায় 23 তারিখের ম্যাচটা কিন্তু হবে, সেটা কিন্তু ক্যান্সেল হবে না, কারণ এই মুহূর্তে যা রিপোর্ট সবাই কিন্তু মোটামুটি নেগেটিভ রিপোর্ট চলে এসছে, আর দুজনেরই কিন্তু একদম ফুল স্ট্রেংথ স্কোয়াড থাকছে, এমন না যে 5-6 জনকে ছেড়ে ফুল স্ট্রেংথ স্কোয়াডই কিন্তু দুজনের থাকছে। তো 23 তারিখ কিন্তু 7:30 থেকে খেলা, এখন অবধি এটা কনফার্ম 23 তারিখ কিন্তু 7:30 থেকে এটিকে মোহনবাগান বা ওড়িশা এফসির খেলাটা হচ্ছে। তো উল্টো দিকে কিন্তু এটিকে মোহনবাগান কিন্তু প্র্যাকটিসে নেমে গেছে, ফুল টিমই কিন্তু প্র্যাকটিস করছে, কারণ এই মুহূর্তে লাস্ট যে রিপোর্টটা আছে তারা কিন্তু সবাই নেগেটিভ এসেছে। শুধু তিরির বোধহয় একটা কোনো ইনজুরি আছে, যদিও তিরি কিন্তু প্র্যাকটিস করেছে, বাট বাকি কিন্তু ফুল টিম রয়েছে, মানে কাল ম্যাথিউ থেকে শুরু করে রয় কৃষ্ণা, হুগো বুমো সবাই কিন্তু প্র্যাকটিস করছে। তো আশা করা যায় যে 23 তারিখে ফুল টিম নিয়েই নামতে পারবে, যদি না একদম শেষ মুহূর্তে স্ক্রিনিং এর সময় কোনো রকম কোনো নেগেটিভিটি আসে। আর উল্টো দিকে অনেকেই মেসেজ করছো যে ব্রাইট কি আবার আসতে চলেছে ইন্ডিয়াতে বা এফসি ইস্ট বেঙ্গলে। জানি না তোমরা কোথায় দেখেছো, বাট এখনো অবধি যা খবর সব কটা টিমে কিন্তু বিদেশির কোটা পূরণ রয়েছে, কারণ কোনো টিমে কিন্তু সেইভাবে বিদেশির সংখ্যা কম নেই। মুম্বাই ছাড়লেও একজনকে সঙ্গে সঙ্গে কিন্তু দিয়েগো মরিসিওকে নিয়েই নিয়েছে, তো সেই জায়গা থেকে ব্রাইটের সম্পর্কে সত্যি বলছি সম্ভাবনা হয়তো নেই। তো ব্রাইটের সম্পর্কে আমাদের যতদূর ধারণা, মানে আমাদের যতদূর আমাদের কাছে আপডেট আছে, ব্রাইট কিন্তু ইন্ডিয়াতে আর আসছে না, মানে চান্স এখন আর নেই। এদিকে মোহনবাগান এফসি ইস্ট বেঙ্গলের চান্স একদমই নেই, মানে 0% চান্স। বাকি টিমে যদি আসে তো আসতে পারে, কিন্তু আমাদের যতদূর আপডেট আছে যে ব্রাইট কিন্তু ইন্ডিয়াতে আর আসছে না এই সিজনে। আর সুব্রত পাল তো বলেছিলাম যে কোয়ারেন্টাইনে রয়েছে এটিকে মোহনবাগানের, আর হয়তো সাইনও হয়ে যাবে, কারণ ওর একটা মেডিকেল কোয়ারেন্টাইন শেষ হলে একটা মেডিকেল নেবে জোয়ান ফারান্দো, তারপরে কিন্তু অফিসিয়াল সাইন হয়ে যাবে। কারণ জানো দুজন যারা মেন গোলকিপার, আগেও বলেছি যে আমরিন্দারের হালকা একটা চোট আছে, হয়তো এই কদিনের রেস্টে হয়তো আমরিন্দার সুস্থ হয়ে গেছে, বাট অভিলাষ পালের কিন্তু হ্যামস্ট্রিং হয়েছে, তো অভিলাষ পালকে কিন্তু 1-1.5 মাসের জন্য পাওয়া যাবে না। তো সেই জায়গা থেকে সুব্রত পাল নিউ ইনক্লুশন, শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাই কিন্তু বাকি, মানে অফিসিয়ালি এখনো সাইনিং হয়নি, কিন্তু টিমের সাথেই কিন্তু আছে, কোয়ারেন্টাইনে টিম প্র্যাকটিস করছে। সুব্রত পাল কিন্তু কোয়ারেন্টাইন শেষ হলে গেলেই মেডিকেল দিয়ে প্র্যাকটিসে কিন্তু নামতে পারবে। তো সুব্রত পাল ধরেই নাও কনফার্ম মোটামুটি, যদি লাস্ট মুহূর্তে কোনো ইনজুরি না পায় তাহলে কিন্তু সুব্রত পাল কনফার্ম, কারণ মেডিকেল পাস করলেই সুব্রত পালকে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দেবে এটিকে মোহনবাগান এন্ড অফ দ্য সিজন অবধি। আর রাহুল পাসওয়ানের কথা জিজ্ঞেস করছিল, তো রাহুল পাসওয়ান কিন্তু গোয়াতে চলে গেছে এবং এই মুহূর্তে কিন্তু মানে কোয়ারেন্টাইনেই রয়েছে। তো রাহুল পাসওয়ানটাও অফিসিয়াল হয়ে গেছে, শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করবে, তো কোয়ারেন্টাইন হয়ে গেলে কিন্তু ও প্র্যাকটিসে নেমে যাবে। এবং তার সাথে বলি এসসি ইস্ট বেঙ্গল হয়তো আরও একজন সাইড ব্যাক নেওয়ার চেষ্টা করছে, যে এই মুহূর্তে অন্য কোনো টিমে আইএসএল এর অন্য কোনো টিমে রয়েছে, যেখান থেকে হয়তো সুযোগ পাচ্ছে না এরকম, বাট সেটা কে হতে পারে বা কাকে নিতে চলেছে সেই সম্পর্কে এখন অবধি কোনো খবর নেই। তো আমাদের কাছে যা যা আপডেট ছিল সবই বলে দিলাম তোমাদের। আর যেটা মেন কথা, ইন্ডিয়ান ওমেন্স টিমের খেলাগুলো কিন্তু দেখো, আগের দিনও অনেকেই দেখেছো। আরেকবার বলে দিই, ইউরো স্পোর্টে কিন্তু দেখাচ্ছে, ইউরো স্পোর্ট যাদের টিভিতে নেই নিয়ে নাও, মাত্র 4 টাকা দাও, তো অবশ্যই কিন্তু ইউরো স্পোর্ট নিয়ে নাও। আর যাদের জিও আছে তো তারা দেখতেই পাবে জিও টিভিতে, তো সব জায়গায় কিন্তু দেখাচ্ছে। তো অবশ্যই ইন্ডিয়ান ওমেন্স টিমকে কিন্তু সাপোর্ট করো। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।